আমি ৫ বছর পর্যন্ত দুবাইয়ে ছিলাম। আমি অনেক গরিব মানুষ ছিলাম। লুকিয়ে লুকিয়ে কাজ করতাম। আমার কোনো আইনি কাগজ ছিল না। একদিন একটা সুন্দরী মহিলা আমার কাছে আসে আর বলে, আমার জন্য কাজ করো, আমার বাড়িতে থাকতে পারবে, আমি তোমাকে মাসে মাসে ১,০০,০০০ টাকা দেব। আমি তৎক্ষণাৎ মেনে নিই, কারণ আমার টাকার খুব প্রয়োজন ছিল। সে মহিলার বাড়ি গেলে আমাকে যে কাজ করতে বলে, সেটা শুনে আমার হুঁশ উড়ে যায়। সে তো আমাকে মহিলার সাথে। আমার নাম দিনেশ। আমি দুবাইয়ে ৫ বছর পর্যন্ত ছিলাম। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। মা ১ সপ্তাহ পর নানা রকম কথা শোনাতে শুরু করে। বলে যে, তোমার বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, অনেক টাকা ধার করতে হয়েছে, এখন তোমাকেই ওই টাকা শোধ করতে হবে, আর বোনেরও তো বিয়ে দিতে হবে নাকি। মা বলল যে, তোমার বিয়ে এই জন্যেই আগে দিয়ে দিয়েছি, যাতে তুমি পরে না বলতে পারো যে তুমি ছেলে বলে তোমার বিয়ে পরে দিয়েছি। কিন্তু বিয়ে দিয়ে দিয়েছি বলে বউয়ের আঁচলের তলায় বসে থাকবে, কোনো কাজ করবে না, এটা হবে না। বাইরে যাও, বোনের জন্য পয়সা জমাও। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বউকে নিয়ে আলাদা থেকো, যা ইচ্ছে করো, আমার তাতে কোনো সমস্যা নেই। কথা তার ঠিক ছিল। আমি ৩ বোনের একটা মাত্র ভাই ছিলাম। শুধু যদি সংসার চালাতে হতো, তবে আমি বিহারের যে কোনো একটা কাজ করে নিতাম। কিন্তু বোনের বিয়েও দিতে হতো, আর বউয়ের খরচাও ছিল। সেই জন্য আমি দুবাই চলে গিয়েছিলাম। আমি বাড়ি থেকে আসার সময় ভেবেছিলাম যে অনেক সহজ হবে কাজ করা। ৩-৪ ঘন্টা কাজ করার পরই পয়সা পেয়ে যাব। কিন্তু এখানে এসে মনে হয় নিজের বাড়ির শুকনো রুটিতেই শান্তি আছে। অন্তত মানুষ তো সম্মানের সাথে বাঁচতে পারবে। আমার দুবাইতে থাকার ৫ বছর হয়ে গিয়েছিল। আমি এখনো নিজের কাগজপত্র বানাতে পারিনি। আমার কাছে এত পয়সা জমা হতো না। যা একটু পয়সা জমা হতো সেটা বাড়িতে পাঠিয়ে দিতাম। এরপরও বাড়ি থেকে বলতো যে এই পয়সায় ঘর চলছে না। বউয়ের সাথে কথা বললে সে কাঁদতো। সে এটাই বলতো, বিয়ের মাত্র ১ সপ্তাহ পর নতুন বউকে ছেড়ে চলে গেলে, আর এখন ৫ বছর হয়ে গেল, কোনো সন্তানও নেই আমার। এই ৫ বছর আমার কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি। তুমি আমার যৌবনকে নষ্ট করে দিচ্ছ, আমার জীবন নষ্ট করে দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি ফিরে এলেও তোমাকে আমি ক্ষমা করব না। আমি অনেক চিন্তিত থাকতাম। কোনোভাবে আমার কাগজপত্র তৈরি হয়ে গেলে, আমি এতটা শিক্ষিত ছিলাম, আমি যে কোনো চাকরি করতে পারতাম যাতে আমার সংসার চলে যায়, আর ফিরে যাওয়ার টিকিটেরও পয়সা হয়ে যেত। কিন্তু সব সমস্যা কাগজপত্রে ছিল, যার জন্য অনেক পয়সা লাগতো। সময় হাত থেকে চলে যাচ্ছিল, কিচ্ছু করতে পারছিলাম না আমি। এত পরিশ্রম করার পর ওইটুকুও টাকা হতো না যতটা বিহারে থাকলে আমি উপার্জন করতে পারতাম। কখনো কখনো মনে হতো বিহারে ফিরে চলে যাই, মজুরের কাজ করে নেব, কিন্তু এখানে থাকবো না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে এমন কেউ চেনা ছিল না যে আমাকে টিকিটের টাকা দেবে যাতে আমি ফিরে যেতে পারি। সবাই ভাবতো আমি হয়তো পালিয়ে যাব। এই ব্যাপারে আমার আর কিছুই করার ছিল না। একদিন একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম। রাতের সময় ছিল। ঘরেও যেতে পারছিলাম না, কারণ যে ঘরটায় ভাড়া নিয়েছিলাম তার ভাড়া দেওয়ার ছিল। আমার কাছে ১ পয়সাও ছিল না। কিছুদিন পর একটা মহিলা সেখানে আসে। মহিলাটা অনেক লম্বা ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। কিন্তু সেই সময় কোনো কিছুই আমার চোখে লাগছিল না। সে বলল, তোমাকে চিন্তিত লাগছে? এখানে কিছু মানুষ ইংরেজি বলতে জানে। তাদের ভাষা আলাদা হলেও তারা ইংরাজি বলতে জানতো। আমি জিজ্ঞেস করলাম, তোমার ইংরাজি ভাষা তো অনেক পরিষ্কার। তখন সে বলল, আমি ৭ রকম ভাষাতে কথা বলতে পারি, আর ইংরাজি ভাষা আমার বাবাও বলতেন, আর আমার কাজটাই এমন। আমি বললাম, কি কাজ? তখন সে হেসে বলে, তুমি কাজ করবে? কারণ যেভাবে তুমি বসে আছো তাতে তোমাকে দেখে অনেক চিন্তিত লাগছে। আর আজকাল যে কোনো সমস্যার সমাধান পয়সা। পকেটে পয়সা থাকলে মানুষ কখনো এভাবে বসে থাকে না। আমি তাকে বললাম, তুমি ঠিক বলছো, আমার সত্যি পয়সার খুব দরকার, কিন্তু এমন কোনো কাজ পাচ্ছি না যেটা দিয়ে আমার প্রয়োজন মিটবে। মহিলাটা বলল, আমিও এমনই একটা মানুষ খুঁজছি যে সমস্যার মধ্যে আছে, কারণ এই সমস্ত লোক অনেক পরিশ্রমী হয়। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমাকে কাজ দেব।
আমি বললাম, তুমি তো আমার নাম পর্যন্ত জিজ্ঞেস করোনি, তাহলে কি করে কাজ দেবে? এখানে এসব ব্যাপার খুব স্বাভাবিক, কারণ এখানে লোক সোজাসুজি কথা বলে। সে বলল, তোমার নামও জেনে নেব। আমি বললাম, কীরকম কাজ করতে হবে? যদি তুমি আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য বলো তবে আমি দুঃখিত। আমি আগেও একজন লোকের বাড়িতে কাজ করেছি, তারা খুব অদ্ভুত ছিল। তারা আমাকে দিয়ে অনেক কাজ করাতো এবং ঠিক করে পয়সা দিত না। একজন মহিলা ছিল, সে আমাকে দিয়ে অনেক কাজ করাতো, তারপরেও বাধ্য হয়ে আমি কাজ করতে থাকি। তারপর আমি জানতে পারি সে আমাকে এমন একটা থালায় খেতে দিত যেখানে সে কুকুরদের খেতে দিত। আমি তখনই কাজ ছেড়ে দিই আর তখনই ঠিক করি এই ধরনের কাজ আমি আর কখনো করব না। সে বলল, চিন্তা করো না, এরকম কোনো কাজ নয়। আমার বাড়ির কাজ করার জন্য আগে থেকেই 2-3 জন চাকর আছে। তোমাকে আমার জন্য কাজ করতে হবে, আমার বাড়ির কোনো কাজ নয়। আমার সাথে থাকবে তুমি। কাজের কথা আমি তোমাকে বাড়ি গিয়ে বলবো, চিন্তা করো না। আমি জিজ্ঞেস করলাম, আমি কত টাকা পাবো? আমি আগেই অনেক জায়গায় ধোঁকা খেয়েছি, সেই জন্য টাকার কথা আগে জিজ্ঞেস করলাম, কারণ টাকার জন্যই তো মানুষ কাজ করে। নিজের পরিশ্রমের টাকা চাইতে লজ্জার কিচ্ছু নেই। সময় মতো নিজের পরিশ্রমের টাকা চাওয়া ভুল তো কিছু নয়। সে বলল, আমি তোমাকে মাসে 1 লাখ টাকা দেব। এই কথা শুনে আমি চমকে গেলাম। আমি হ্যাঁ বলে দিই, কারণ 1 লাখ টাকা তো কম নয়। 1 লাখ টাকা পেলে আমি বাড়িতে টাকা পাঠিয়ে আর নিজের খরচের পরও আমার কাছে অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আমার বোনেদের বিয়েও 1 বছরের মধ্যে হয়ে যাবে। তারপর আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো। আমি তাকে বলি যে আমি তোমার জন্য কাজ করব। একটাই কথা আমি জিজ্ঞেস করেছিলাম, পয়সা ঠিক করে দেবে তো? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য পয়সা অনেক বেশি, কিন্তু আমার জন্য এই পয়সা সামান্য। রাস্তায় যেতে যেতে সে আমার নাম জিজ্ঞেস করে আর এটাও জিজ্ঞেস করে আমি কোন দেশের বাসিন্দা। তারপর বলে, ঠিক আছে চলো, আমি তোমাকে ভরসা করি। সে আমাকে একটা ঘর দেখিয়ে দেয় যেটা 2য় তলায় ছিল। ঘরের সাথে একটা বাথরুমও ছিল। সে বলল, তুমি এখানে থাকতে পারো। আমি জিজ্ঞেস করলাম, কাজটা কি? তখন সে বলল, তোমার কাজ খুব তাড়াতাড়ি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমাকে আগে নিজের অবস্থা ঠিক করতে হবে। আমি নিজেকে দেখছিলাম, যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন আমার বয়স শুধুমাত্র 22 বছর ছিল। এখনও আমার বয়স বেশি নয়, আমি 27 বছরের একজন যুবক ছিলাম। কিন্তু চিন্তার জন্য আমাকে দেখতে 30 বছর বয়সী লাগতো। লোকে নিজেদের খেয়াল রাখে, আমি তো তাও রাখতাম না। লোকের চিন্তার জন্য অবস্থা খারাপ হয়ে যায়। সে বলল, আগে তোমার পোশাক আর শরীর ঠিক করতে হবে। তোমাকে অনেক সুন্দর দেখতে হতে হবে, কারণ কাজটাই এমন। তখন আমি ভাবলাম যে হয়তো কোনো পাবলিক ডিলিংয়ের কাজ হবে, কারণ এর জন্য নিজেকে সুন্দর দেখানো প্রয়োজন। একদম টিপটপ হওয়ার দরকার, কারণ মানুষের পোশাক দেখেই সেই মানুষটার সম্বন্ধে প্রাথমিক ধারণা করা হয়। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। যে মানুষ মাসে 1 লাখ টাকা মাইনে দিচ্ছে, সে যদি বলে 1 পায়ে দাঁড়িয়ে যাও, তবে তুমি 1 পায়ে দাঁড়িয়ে যাবে। 5 বছরে আমি প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিলাম। এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে এক ঘরে 8 জন ঘুমাতাম। এটা আমরাই জানতাম যে একটা রাত কি করে কাটতো। এখন আর মাথায় আর কোনো চিন্তা নেই, পয়সার কোনো চিন্তা নেই। এতগুলো পয়সা দিয়ে আমার তো সব চিন্তা দূর হয়ে যাবে। 6-7 মাস পর আমি আমার বউয়ের সাথে দেখা করতে যেতে পারবো, কিন্তু আমি তাদের এখনো এই ব্যাপারে কিচ্ছু বলিনি। পয়সা পাঠিয়ে দেব আর বলবো ভালো কোনো চাকরি পেয়ে গেছি। তারা এই কথা নিজেরাই বুঝতে পেরে যাবে। আমার বউয়ের খুব একটা টাকা পয়সা নিয়ে মাথা ব্যথা ছিল না। সে শুধু বলতো, তুমি ফিরে এসো। না জানি আমার বাড়ির লোক তার সাথে কী রকম ব্যবহার করে। সে কিছু বলতোও না আমাকে। আর আমার কাছে এত পয়সা হতো না যে তাকে বারবার ফোন করব। এখান থেকে ফোন করলে অনেক টাকা লাগে। পরের দিন আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়া হয়। আমার ঘুম ভালো হয়েছিল, সেই জন্য ঘুম পুরো হয়ে গিয়েছিল। সেই মহিলা আমাকে একজন লোকের সাথে দেখা করায়। সে বলে, আজ থেকে আমি তোমার ট্রেনার, তোমার দেখাশোনা করব। আমি জিজ্ঞেস করলাম, কেন ট্রেন করবে? সে বলল, তোমাকে ফিট করতে হবে। মহিলার কথায় আমাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমার চুলের রঙও পাল্টে দেওয়া হয়।
আমার হাত পা পরিষ্কার করে দেওয়া হয়, আমার দাড়িও পরিষ্কার করে দেওয়া হয়। আমি আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছিলাম। কিন্তু ট্রেনার সাহেব আমাকে দিয়ে সারা দিন কসরত করায় আর অনেক নতুন পোশাক দেয়। আমাকে এমনভাবে সাজানো হচ্ছিল, তাতে মনে হচ্ছিল আমি যেন কোনো হিরো, আর আমাকে দিয়ে কোনো বইয়ের হিরোর পাঠ করানো হবে। 1 মাসের জন্য আমাকে নিজের খেয়াল রাখতে হবে। তার নাম যাই হোক না কেন, তাকে সবাই কাকি বলে ডাকতো। আমি সেখানে চাকরদের অদ্ভুত একটা কথা বলতে শুনেছিলাম, যে নতুন ছাগল যাকে নিয়ে এসেছি সে অনেক সুন্দর দেখতে, কিন্তু সে এখানকার মনে হয় না, বাইরের দেশ থেকে এসেছে, তবেই তো তার কথায় এখানে এসেছে। সত্যি কথা বলতে এই সব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। সে কিসের ব্যাপারে কথা বলছিল? কাকি কি এর আগেও এইভাবে ছেলেদের নিয়ে আসতো? এখনো পর্যন্ত সে আমাকে ঠিক করে বলেনি যে আমার কাজ কি, কিন্তু তাদের কথা শুনে আমার মনে হচ্ছিল এখানে ছেলেদের আসা যাওয়া লেগেই থাকে। দেখতে শুনতে ভালো ছিলাম আমি। আমাকে কি শুধু সেই জন্য নিয়ে এসেছিল যে আমার পয়সা ছিল না? সে কি আমাকে বিয়ে করতে চায়? সেই জন্যেই কি আমাকে এত সাজাচ্ছে? কিন্তু এরকম হলে আমি কখনোই তাকে বিয়ে করব না। সে আমাকে 1 লাখের জায়গায় 4 লাখ দিলেও না, কারণ আমি বিবাহিত ছিলাম। আমি আমার বউকে কথা দিয়েছিলাম, আমি যদি 5 বছর অপেক্ষা করানোর পর যদি এখন আমি এইরকম করি, তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, যা আমি করতে পারবো না। এইরকম করলে আমার থেকে খারাপ মানুষ আর একটাও হবে না। প্রথমে আমার জীবনে এত সমস্যা ছিল, কিন্তু আমার মনে হতো না যে সে আমাকে বিয়ে করতে চায়। তার কাছে পৃথিবীর সব জিনিস ছিল, ধন সম্পত্তি, বাড়ি ঘর ছিল, পয়সা ছিল, চাকর ছিল। সে একটা রাস্তা থেকে তুলে আনা মানুষকে কেন বিয়ে করবে? একবার দেখেই সে আমাকে ভালোবাসবে না নিশ্চয়। আর এরকম তো শুধু ভালোবাসাই হয়। এর মানে আমি ভুল ভাবছিলাম, সে আমাকে সাহায্য করছিল। তার ব্যাপারে এরকম ভাবা আমার উচিত নয়। সমস্যা আর দারিদ্রতায় আমার সেই 5 বছরকে মনে হতো 25 বছর কাটিয়েছি। কিন্তু ভালো পরিবেশে 1 মাস কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। নিজেকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কি হয়ে গিয়েছি? আমি অনেক সুন্দর ও হ্যান্ডসাম দেখতে লাগছিলাম। কাকিকে ডাকা হলো জিজ্ঞেস করার জন্য যে আমাকে কেমন দেখতে লাগছে। আমি অনেক দামি পোশাক আর জুতো পরেছিলাম, আর আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন মনে হচ্ছিল আমাকে বলা হয়েছে এইভাবেই দাঁড়াতে। ট্রেনার এসে কাকিকে বলে, দেখেছো আমি কি করে দিয়েছি? সে বলে, তোমার উপর তো আমার প্রথম দিন থেকেই ভরসা ছিল, তুমি অনেক ভালো কাজ করেছো, একে তো অনেক বেশি সুন্দর লাগছে। ট্রেনার বলে, তোমার তো জহুরির চোখ, তুমি হিরে ঠিক চিনে নেবে। কিন্তু সে বলে, হিরের রাস্তা দেখানোর লোক তো তুমি। আর তারপর সে বলে, এখন বলো কি মনে হচ্ছে, কত দূর চলবে? তখন সে বলে, কম করে 7,000 তো হবেই 1 সপ্তাহে। তখন সে বড় দাঁত বের করে হেসে দিল। আর তখন সেই লোকটা বলে, না 1 রাতের। তারপর তারা একসাথে হাসতে থাকে। আমি বললাম, এখন তো অন্তত আমাকে আমার কাজ বলে দাও। তখন বলে, এখন তোমাকে কাজ বুঝতে হবে না, কাজ করতে হবে, শুধু তৈরি হয়ে যাও। আর ট্রেনারকে বলল, একে ভালো পোশাক দাও যাতে তাকে দেখতে আরো ভালো লাগে। সন্ধেবেলা আমাকে আবার তৈরি করে দেওয়া হলো আর একটা বড় মলে নিয়ে যাওয়া হলো। সেখানে ছেলেমেয়েরা আমাকে এমনভাবে দেখছিল যেন অনেক দেখতে সুন্দর লাগছিল আমাকে। তার কারণ আমার পোশাক আর জুতো ছিল যেটা অনেক দামি ছিল। আর দ্বিতীয়ত আমার সাথে 2 জন গার্ড ছিল। ট্রেনারও আমার সাথে সাথেই চলছিল, যে আমার গার্ড হিসেবে ছিল। সে আমার হাতে একটা জাম রঙের রুমাল দিয়ে দিয়েছিল। আমি বললাম, এটা কি? তখন বলল, এটা হাতে ধরে রাখতে হবে, এমনভাবে ধরে রাখতে হবে যাতে সবাই দেখতে পায়। আমি বললাম, কেন? এটাই কি আমার কাজ? তখন সে বলে, তুমি ব্র্যান্ডের কাপড় পরেছো, আমি চাই লোকেরা তোমার দিকে দেখুক আর জিজ্ঞেস করুক কোথা থেকে এই পোশাক কিনেছো। এইভাবেই তাদের প্রচার হবে আর সবাই সেখান থেকে পোশাক কিনবে আর আমাদের দোকানের কথা জিজ্ঞেস করবে। আর এইভাবেই দোকানদার আমাদের পয়সা দেবে, সেই পয়সা দিয়েই আমরা তোমাদের মাইনে দেব। তোমাকে রোজ নতুন নতুন পোশাক পরে মলে আসতে হবে, সবাই যেন মনে করে তুমি অনেক বড় লোক।
এই জন্য আমরা তোমার জন্য নকল বডিগার্ডও এনেছি। এখন আমি এই কাজের ব্যাপারে বুঝতে পেরেছিলাম। আমি বললাম, এটা তো অনেক ভালো আর সোজা কাজ। মলের ভেতরে এসি লাগানো ছিল, তৈরি হয়ে 1 ঘন্টার জন্য ঘুরে এত টাকা পাওয়া যাচ্ছিল। আমার তো ভাগ্য খুলে গিয়েছিল। আমি তো অনেক ভালো কাজ পেয়ে গিয়েছিলাম। কাকি এসে বলে, কাজ কেমন লাগছে? আমি তার গুণগান করতে শুরু করে দিই। আমি বললাম যে তুমি আমাকে অনেক ভালো কাজ দিয়েছো। এই কাজে তো একদম পরিশ্রম নেই, আর এত পয়সাও পাওয়া যাবে। তুমি তো আমার জন্য ভগবান হয়ে এসেছো, যে আমার সমস্যা এত সহজে সমাধান করে দিল। আমি কি করে তোমার ঋণ শোধ করব জানি না। আমার কোনো অসুবিধা নেই। সে বলে, তুমি তোমার ঘরের নম্বর দিয়ে যাও, আমি তোমার বাড়িতে আগেই কিছু টাকা পাঠিয়ে দেব, কম করে অন্তত 50,000। আমি ভাবলাম তবে তো বাড়ির লোক অনেক খুশি হবে। আমি তাকে নিজের ঘরের ঠিকানা বলে দিলাম আর নাম্বারও। সে পয়সা পাঠিয়ে দিল, যেটা তারা কিছুদিন পর পেয়ে যাবে। আমি অনেক বেশি খুশি ছিলাম। আমার মুখে হাসি চলে এলো, আর আমি স্টাইল করে সেখানে থাকতে লাগলাম। আমি অশিক্ষিত ছিলাম না, আমার জন্য এটা কোনো নতুন ব্যাপারও ছিল না। আমি বিহারেও ভালোভাবে থাকতাম, হয়তো এত দামি পোশাক পরতাম না। আমি এইভাবেই চলছিলাম। হঠাৎ এক মহিলা এসে আমার হাতে রুমালের এক অন্য টুকরো হাতে নিয়ে আমাকে বলল, চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? তখন সে বলল, চলো। এখন সে ইংরেজিতে কথা বলছিল। 5 বছরে আমি ইংরাজি বলা শিখে নিয়েছিলাম, কিন্তু ওই মহিলা যেভাবে কথা বলছিল সেটা আমার বোঝার বাইরে। সে আমার এক হাত ধরে আমাকে তার সাথে এমনভাবে নিয়ে যেতে শুরু করে যেন সে আমাকে কিনে নিয়েছে। ট্রেনারও পিছনে সরে গেছিল এবং সে বলল, যাও, চিন্তার কোনো কারণ নেই। সে আমাকে তার গাড়িতে নিয়ে এসে বলে, চলো যাওয়া যাক। আমি জিজ্ঞেস করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। সে বলল, তুমি হাতে জাম রঙের রুমাল নিয়ে দাঁড়িয়েছিলে, আর তুমি জানো না আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? জাম রঙের রুমাল তাহলে তুমি কেন ধরেছিলে? আমি বললাম, মানে? এর মানে কি? তখন সে আমাকে একটা কথা বলে, যে যখন আগেকার দিনে মেয়েদের কেনা হতো তখন তাদের হাতে জাম রঙের রুমাল দিয়ে দেওয়া হতো। এই নিয়ম পরেও চলে আসছে, আর আজও যার ইচ্ছা পূরণ করার হয় তার হাতে রুমাল চিহ্ন হিসাবে ধরিয়ে দেওয়া হয়, সেটা মেয়ে কিংবা ছেলে হোক। জাম রঙের মানে আমি সেই জিনিসের জন্য ইশারা করছি, আর আমি এই কাজের জন্য রাজি। এই কথা শুনে আমার আত্মা কেঁপে ওঠে। সেই জন্য সেই মহিলা আমাকে ধরে আর আমার পোশাক ঠিক করায়। আর সে যখন ট্রেনারকে বলেছিল যে 1 রাতের জন্য 7,000, তাহলে তারা এই ব্যাপারে কথা বলছিল। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি এখানে এই কাজ করি না। তখন সে আমাকে অনেক বাজে কথা বলে, আর বলে, এই কাজ যখন করবেই না তখন এইরকম পোশাক পরে সেজেছো কেন? আমি সেখান থেকে এত জোরে পালিয়ে যাই যাতে সেই মহিলা আমাকে ধরতে না পারে। পরে সে আমার আর কোনো রকম খোঁজ খবরও নেয় না। তারপর আমি একজন ভালো মানুষকে পাই। আমি তাকে সব কিছু বলি। সে আমাকে অনেক সাহায্য করে আর বলে, আমি তোমাকে দেশে ফেরত পাঠাতে পারি, কারণ আমি প্রতি মাসে গরিবদের পয়সা দিই, আর আমি এইভাবেই লোকের সাহায্য করি। সেই মানুষের ভগবান ভালো করুক যে আমাকে দেশে ফেরত পাঠিয়েছিল। ফিরে এসে নিজের মা, বোন আর বউয়ের সাথে দেখা করে আমি অনেক শান্তি পাই। বউয়ের সাথেও দেখা করি। আমি এই কথা ভেবে অনেক খুশি হই যে আমি তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। যে পয়সা সেই মহিলাটা পাঠিয়েছিল সেই পয়সাটা আমার বাড়ির লোক ব্যবহার করেনি। আমি ভাবি যে আমি এখানেই কাজ করব। সেই পয়সায় আমি কাজ করা শুরু করে দিই। আমরা গরিব লোক, আমাদের এইটুকু সমস্যায় অনেক সমস্যা চলে আসে। ভাবতে থাকি কি না জানি কি হবে, কিন্তু সবার মালিক একমাত্র উপরওয়ালা। আমার বোনের বিয়ে হয়ে গিয়েছিল, আমাদের সন্তানও হয়েছিল। 3-4 বছর অনেক কষ্টে কেটেছে, কিন্তু এখন জীবন ভালো হয়ে গিয়েছে। আমি ভাবতে থাকি জীবনের 5 বছর সমস্যায় কাটিয়েছি, আর নিজের বউকেও অপেক্ষা করিয়েছি। আমি এটা বলছি না যে কেউ বিদেশে যেও না, কিন্তু এই সব কথা মাথায় নিয়ে যেও, কারণ সেখানে তোমার সাথে যা খুশি হতে পারে।
আমি শিক্ষিত ছিলাম, বুঝদার ছিলাম, তারপরও এই পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়েছিলাম আর বাইরে যাওয়ার কথা চিন্তা করেছিলাম। কিন্তু এখন আমার জীবনের সব কিছু ঠিক হয়ে গিয়েছে, আর এখানেই আমি সব কিছু ঠিক করে সুখে সংসার করতে থাকি। ধন্যবাদ বন্ধুরা।